আরে রমা দিদি, বাহ, আপনার গলার নেকলেসটা তো বেশ। হ্যাঁ গো ভাই, এই বছরের অ্যানিভার্সারিতে তোমাদের দাদা এটা গিফট করলো। এই কেমন মানিয়েছে বলো? আরে বেশ মানিয়েছে। সত্য? যা বাবা যা, গিয়ে দেখ আর কত দূর বাকি রান্নার। এদিকে তো বরযাত্রী আসার সময় হয়ে গেল যে। আগে হ্যাঁ কাটতে এখানে দেখছি। আরে শান্তনু, তুমি এত উতলা হচ্ছ কেন? সব সময় মতো হয়ে যাবে। আর কি বলবো, যেই দিকেই তাকাবো না সেই দিকেই কাজ হবে না। সব অকম্মাগুলো আমার কপালেই জুটেছে। আমি সোহিনী। হ্যাঁ, আজকে যে চারপাশে এত হইচই দেখছেন সবটাই আমাকে নিয়ে, কারণ আজ আমার বিয়ে। আমি এত তাড়াতাড়ি বিয়েটা করতে চাইনি জানেন। ভেবেছিলাম মাস্টার্স করে নিজে কিছু একটা চাকরি জুটিয়ে নিই, তারপর বিয়ের পিড়িতে বসবো। কিন্তু সব ভাবনা তো বাস্তবায়িত হয় না, তাই আর পিস্তত দিদির সম্বন্ধ আনাতেই মা বাবা এক কথায় রাজি হয়ে গেল। ছেলে বড় কোম্পানিতে ইঞ্জিনিয়ার, মোটা টাকা মাইনে, আর বাড়ি হচ্ছে প্রাসাদ সমতুল্য। আর এই প্রাসাদ সমতুল্য বাড়ির সদস্য সংখ্যা মাত্র বাবা মা 2 ভাই। বড় ভাইয়ের বিয়ে হয়েছে আজ প্রায় 4 বছর, আর আমার যার সাথে বিয়ে হচ্ছে সে বাড়ির ছোট ছেলে। সব কিছু দেখে শুনে আমার বাবা মার এত ভালো লেগে গেল যে আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট হতে না হতেই বিয়ের পিড়িতে বসতে হলো। তবে বাবা মার মতে আমি আর অমত জানাইনি জানেন। ভালো মেয়েটির মতো বাবার কথায় রাজি হয়ে গেছি। মা, ছোট বউ এসে গেছে। ও বড় বৌমা, যাও যাও, বরণের ডালিটা নিয়ে এসো তাড়াতাড়ি। এইসো ভাই এইসো, একবার রান্নাঘরে চলো তো মা, সব দেখে আসবে। ও বড় বৌমা, দুধটা আগুনে বসিয়েছো? আমি ছোট বৌমাকে নিয়ে যাচ্ছি। হ্যাঁ মা, বসিয়ে এসেছি। সোহিনীকে নিয়ে তার শাশুড়ি রান্নাঘরে প্রবেশ করতেই দেখে যে দুধটা আগুনে বসানো ছিল সেটা সম্পূর্ণ কেটে গেছে। এ ভগবান, এ কি কাণ্ড! এ তো দুধ কেটে গেছে, এ তো অশুভ লক্ষণ। যাকগে ছোট বৌমা, চলো দেখি এখন তোমাকে ঘরে দিয়ে আসি। কি মন খারাপ বুঝি? বাড়ির জন্য মন কেমন করছে? না না, তেমন কিছু না। ঘরে চলো, বাইরে আর থেকো না, ঠান্ডা লেগে যাবে যে। কেমন আছিস মা? ও মা, আমি ভালো আছি গো। তোর খুব অভিমান হয়েছে না আমাদের ওপর? তুই পড়াশোনাটা শেষ করতে পারলি না, তার আগেই আমরা তোর বিয়ের ব্যবস্থা করলাম, তাই এতদিন একটা ফোনও করলি না আমাদেরকে। আরে না না, সেসব ছাড়ো। তোমরা ভালো আছো তো? হ্যাঁ, আমরা এখানে সবাই খুব ভালো আছি। এখানে সবাই খুব ভালো গো। আর তোমাদের জামাইও আমার খুব খেয়াল রাখে। আচ্ছা মা, ঠিক আছে, এখন তবে রাখি, পরে কথা হবে আবার। মা, রান্নাটা বসিয়ে দেবো? হ্যাঁ, তরকারি কেটে রেখেছে বড় বৌমা, তুমি উনুনে চাপিয়ে দাও। বাড়ির টুকটাক কাজকর্ম করা এবং সারাদিন বই পড়েই সোহিনীর সময় কাটে। বুঝলে সোহিনী, আজ আমার আসতে রাত হবে। তুমি জেগে থেকো না, খেয়ে দিয়ে শুয়ে পড়ো। কত দেরি হবে গো? 11টা বেজে যাবে। তুমি এবার এতক্ষণ না খেয়ে থেকো না। ধরেছে কলি আমার। কে কে ওখানে? দাঁড়াও বলছি। আচ্ছা বলুন তো, এটি কি আমার মনেরই ভুল, না আমি বুঝেও বুঝতে পারছি না। সোহিনী খাটে বসে একটি বই পড়ছে, এমন সময় অম্বরীশ একটি ফুলের মালা সোহিনীকে দেয়। দেখো তো সোহিনী, এটা তোমার জন্য। আসার পথে একজন বিক্রি করছিল, তা দেখে তোমার জন্য একটা আনার ইচ্ছা হলো। তোমার খোপায় খুব মানাবে। আহ, কি সুন্দর অপূর্ব গন্ধ। আচ্ছা ঠিক আছে, এখন রাখো। আগে তোমার চাটা এনে দিই, তুমি একটু ফ্রেশ হয়ে নাও, তারপর নিজের হাতেই না হয় পরিয়ে দিও। চো আজ্ঞা। সোহিনী চা নিয়ে টেবিলে রাখতেই ততক্ষণে অম্বরীশও ফ্রেশ হয়ে ঘরে ঢুকলো। আর সোহিনীর চোখ পড়ল মালাটির ওপর। মালাটি কে যেন কুটি কুটি করে ছিঁড়ে দিয়ে গেছে। এই দেখে দুজন দুজনের দিকে তাকিয়ে থাকে। এ মা, এ কি কাণ্ড! আমি তো সবে মালাটা টেবিলে রেখে তোমার জন্য চা আনতে গেলাম, এর মধ্যে মালাটা এভাবে ছিঁড়ে দিল কে? এসব কি হচ্ছে গো আমার সঙ্গে? সেদিনও আমি কাউকে দেখেছি, একটা কালো ছায়া আমার পাশ থেকে বেরিয়ে যাচ্ছে, কিন্তু কাউকে দেখতে পেলাম না। আর আজ এটা ঘটল।
আমি বলছি কিছু একটা চলছে। আরে ওইসব কিচ্ছু না, হয়তো কোনো বিড়াল এসে পড়ে গেছে, আমি কাল আবার নিয়ে আসবো। অম্বরীশ বলল বটে, কিন্তু আমি জানি কিছু একটা অস্বাভাবিক ঘটছে আমার সঙ্গে, আর সেটা শুধুমাত্র আমিই অনুভব করতে পারছি। ও ছোট বৌমা, বৃষ্টি আসছে মনে হয়, তুমি ছাদ থেকে জামা কাপড় তুলে এনো তাড়াতাড়ি। হ্যাঁ মা, যাচ্ছি। কে ওখানে? মা জানেন তো, আজকে ছাদ থেকে সিঁড়ি দিয়ে নামার সময় একটা ছায়া মূর্তি আমার সামনে দিয়ে বেরিয়ে গেল, কিন্তু অনেক খোঁজাখুঁজি করলাম, কাউকে দেখতে পেলাম না। না বৌমা, এ তোমার মনের ভুল। কি দেখতে কি দেখেছো? খাওয়া দাওয়া সেরে ভালো করে ঘুমাও দেখি বাচ্চা, কাল সব ঠিক হয়ে যাবে। জানো তো সোহিনী, আমি আমার কলেজ লাইফে আমার ক্লাসমেট স্নেহাকে নিজের সব মনের কথা বলে খুব শান্তি পেতাম। আমাদের বন্ধুত্ব ছিল খুব দৃঢ়, আমরা দুজনেই ভেবেছিলাম একটা সুন্দর জীবন শুরু করব, কিন্তু নিয়তির প্ল্যান ছিল অন্য। কিন্তু তারপর জানো তো, স্নেহা না হঠাৎ করে নিরুদ্দেশ হয়ে যায়। আমি অনেক খুঁজেছি, থানা পুলিশও করেছি, কিন্তু ওর কোনো খোঁজ পাওয়া যায়নি। এই ঘটনার পর আমি নিজেকে যে কি করে সামলেছি আমি জানি না। ওইসব আর ভেবো না গো। সোহিনী তার ঘরে বসে আছে, এমন সময় তার শাশুড়ি ঘরে প্রবেশ করে। ছোট বৌমা, এটা তোমার জন্য, দেখো দেখি কেমন হয়েছে। এটা জানো তো, আমার শাশুড়ি এটা আমায় দিয়েছিলে যখন আমি এই বাড়িতে প্রথম আসি। আমি এই আশীর্বাদী হারটা নিজের বুকে করে আগলে রেখেছিলাম। এবার তোমার দায়িত্ব এটাকে সাবধানে রাখার। খুব সুন্দর মা হাতটা, ঠিক আছে আমি খুব সাবধানে রাখবো। একদিন রাতে দুজনে যখন ঘুমাচ্ছে, সোহিনীর হঠাৎ ঘুম ভেঙে যায়। সে শোনে কে যেন দরজায় জোরে জোরে ধাক্কা দিচ্ছে। কিছুক্ষণ পরে আওয়াজটা বন্ধ হয়ে যায়। সোহিনী তাড়াতাড়ি অম্বরীশকে ডাকে, কি গো, ওঠো ওঠো একবার, দেখো না কে যেন দরজা ধাক্কা দিচ্ছে। এত রাতে কে আবার হবে? তুমি কোনো স্বপ্ন দেখেছো? এখন তো কোনো আওয়াজ নেই। আমি বলছি তো কেউ ছিল, তুমি একবার দেখো গিয়ে না। অম্বরীশ দরজা খুলে দেখে কোথাও কেউ নেই। কেউ নেই? যাও তুমি শুয়ে পড়ো, কোনো স্বপ্ন দেখেছো হয়তো। না আমি সত্যি বলছি গো, কেউ ছিল ওখানে। ঠিক আছে, কাল সকালে দেখবো, এখন শুয়ে পড়ো দেখি, কাল আবার আমার অফিস আছে। সোহিনী পরের দিন ঘরে বসে ভাবে, আমার সঙ্গে সব কি হচ্ছে যা শুধু আমিই অনুভব করতে পারছি। আমাকে রহস্যের সমাধান করতেই হবে। ছোট বৌমা, আজ বিকেলে তোমাকে দেখতে কিছু আত্মীয় কুটুম বাড়িতে আসবে। তুমি একটু ভালো শাড়ি পরে একটু সেজে গুজে তৈরি থেকো মা। আর হ্যাঁ, তোমাকে যে হারখানি দিয়েছিলাম সেটিও পরে নিও বাচ্চা। সোহিনী বিকেলে তৈরি হতে যাবে, এমন সময় সে আলমারি থেকে হারটা বার করতে যাবে, সে থেকে হারটি নেই। আমি তো এখানেই রেখেছিলাম মায়ের দেওয়া হারটা, কিন্তু এখন তো এখানে নেই, গেল কোথায়? আলমারি তন্ন তন্ন করে খুঁজেও সোহিনী হারটা পেল না। মা, মা, আপনি যে হারটা দিয়েছিলেন আমি এই আলমারিতে রেখেছিলাম, কিন্তু এখন খুঁজে পাচ্ছি না। সে কি বৌমা, ভালো করে দেখো। হ্যাঁ মা, আমি অনেক খুঁজেছি, অনেক দেখেছি, কিন্তু কোথাও নেই। সে কি বৌমা, তোমাকে আমাদের বংশ পরম্পরার আশীর্বাদী হাতটা দিলাম, সেটা সাবধানেও রাখতে পারলে না। এই এখনকার মেয়েদের যে কি অবস্থা, সারা দিন বয়ে মুখ গুজে বসে থাকলেই হবে? কিভাবে সংসার করতে হয় তো কিছুই শেখোনি। এখন আমি কি করি? এ তো সর্বনাশ কাণ্ড ঘটিয়ে ফেলেছ। এইভাবেই রোজ কিছু না কিছু ঘটতে থাকে সোহিনীর সাথে। সোহিনী এইসব চিন্তা করতে করতে খেয়াল করে, সবার চোখে অপমানিত করার জন্য কেউ পেছন থেকে কলকাঠি নাড়ছে, কিন্তু কে সে? আমাকে তাকে খুঁজে বার করতেই হবে। এদিকে গভীর রাতে দরজা ধাক্কা দেওয়ার ঘটনাটা রোজকার হয়ে গেছে। একদিন সোহিনী ঠিক করে সে আজ না ঘুমিয়ে ঘরের বাইরে লুকিয়ে দেখবে রোজ রাতে ওদের দরজায় কে কড়া নাড়ে। সেই মতো সবাই রাতে যখন ঘুমিয়ে পড়ল, সে ঘরের বাইরে লুকিয়ে অপেক্ষা করতে থাকে। বেশ খানিকক্ষণ অপেক্ষা করার পরে যখন গভীর রাত, তখন সোহিনী লক্ষ্য করে একটা অবয়ব
তার সর্বাঙ্গ চাদর দিয়ে মোড়ানো। সে এসে সোহিনীদের ঘরের সামনের দরজায় কড়া নেড়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। কিছুটা এগোতেই সেই অবয়বকে সোহিনী পেছন থেকে দৌড়ে গিয়ে ধরে ফেলে এবং চিৎকার করে সকলকে ডাকতে থাকে, অম্বরীশ, মা, তাড়াতাড়ি এসো। অম্বরীশ তড়িঘড়ি এসে দেখে সোহিনী কাউকে জোরে ধরে রেখেছে। মুখটা তার চাদর দিয়ে সম্পূর্ণ মোড়া। চাদরটা সরাতেই অম্বরীশ দেখে, এ কি বড় বৌদি, তুমি এত রাতে আমার ঘরের বাইরে তুমি কি করছো? তাহলে তুমি এতদিন এইভাবে দরজা নেড়ে চলে যেতে? বড় বৌমা, এসব কি শুনছি? এক্ষুনি সব খুলে বলো, না হলে কিন্তু তোমাকে পুলিশে দিতে বাধ্য হব। না না, পুলিশ ডেকো না, আমি সব বলছি। হ্যাঁ, এসব আমিই করেছি। আর ওই হাতটি আমিই চুরি করেছিলাম। সোহিনীকে আমি অপমান করতে চেয়েছিলাম, কারণ আমি ওকে সহ্য করতে পারি না। আমি ওকে সব সময় ভয় দেখাতাম। ভয় দেখিয়ে আমি ওকে পাগল করে দিতে চেয়েছিলাম। কিন্তু কেন, কিসের জন্য তুমি এইসব করেছো? কেন করেছি? সব তোমার জন্য, কারণ আমি তোমাকে পাগলের মতো ভালোবেসেছি। তুমি হয়তো জানো না, তোমার আর আমার কলেজ এক ছিল। যদিও তুমি আমার সিনিয়র ছিলে কলেজে। সেই কলেজ লাইফ থেকে যেদিন আমি তোমাকে প্রথম দেখি কলেজের অ্যানুয়াল ফাংশনে, সেই দিন থেকে আমি তোমাকে ভালোবেসেছি। আর যখন তোমার সব খোঁজ নিতে শুরু করলাম, আমি জানতে পারলাম তুমি স্নেহা বলে একজনকে ভালোবাসো। এটা জানার পরে আমার বোধ বুদ্ধি সব হারিয়ে গেছিল। আমি যে কোনো মূল্যে তোমাকে পেতে চেয়েছিলাম। আর আমার এমন ভাগ্য যে তুমি কখনো আমাকে দেখোনি, আমার দিকে একবার ফিরেও তাকাওনি। তুমি জানতেও পারোনি যে আমি তোমাকে মনে মনে কতটা ভালোবেসেছি। সব সময় আড়াল থেকে তোমাকে দেখতাম। আমি পাগল হয়ে উঠেছিলাম। ভেবেছিলাম যে করেই হোক স্নেহাকে তোমার জীবন থেকে সরাতেই হবে। আমি শুধু সুযোগের অপেক্ষায় ছিলাম। আর একদিন এমন আসলো যে কলেজ থেকে এক্সকারশনে নিয়ে যাওয়া হচ্ছে শুনলাম, আর জানতে পারলাম স্নেহাও যাচ্ছে। কোনো কারণে তুমি যেতে পারছো না। আমি ভাবলাম এই আমার সুযোগ স্নেহাকে তোমার জীবন থেকে চিরতরে সরিয়ে ফেলার। আমি শুধু সুযোগ খুঁজছিলাম যে কি করে স্নেহাকে সরানো যায়। আর সুযোগ পেয়ে স্নেহাকে আমি পাহাড় থেকে ঠেলে ফেলে দিই। চিরতরে আমার আর তোমার মাঝের কাঁটা আমি সরিয়ে ফেলেছি। কিন্তু স্নেহাকে যখন সবাই খোঁজাখুঁজি শুরু করলো, তুমিও দেখলাম পাগল হয়ে উঠলে। তোমার এই কষ্ট আমি সহ্য করতে পারিনি। তারপর হঠাৎ একদিন শুনলাম তুমি বিদেশ চলে যাচ্ছ তোমার হায়ার এডুকেশনের জন্য। তোমাকে নিজের মনের কথা না বলতে পারার যন্ত্রণা আমাকে কুড়ে কুড়ে খাচ্ছিল। আর এরই মাঝে আমার বাড়ি থেকে যখন বিয়ের ব্যবস্থা শুরু করলো, ঘটক মশাইকে আমি টাকা দিয়ে তোমার বাড়ির সব খোঁজ খবর নিতে শুরু করি। ঘটনাচক্রে তোমার বড়দার তখন বিয়ের জন্য মেয়ে দেখা চলছিল। আমি ঘটক মশাইকে বললাম যেন তেন প্রকারে তোমার দাদার সাথেই যেন আমার বিয়েটা পাকা করা হয়। সেই মতো ঘটক মশাইও কাজ করলো। ভেবেছিলাম তোমাকে না পেলেও সব সময় তোমার কাছাকাছি তো থাকতে পারবো, তোমাকে দেখতে পারবো। সেই মতো বিয়েটাও হয়ে গেল তোমার দাদার সাথে। কিন্তু আমি তোমার দাদাকে কখনো ভালোবাসিনি। আমি শুধু তোমাকে ভালোবেসে গেছি পাগলের মতো। কিন্তু তোমার যখন বিয়ে ঠিক হলো, তোমার পাশে আমি সোহিনীকে সহ্য করতে পারিনি। আমি ওকে ভয় দেখিয়ে পাগল প্রমাণ করতে চেয়েছিলাম এবং
আমার পথ থেকে ওকে সরিয়ে দিতে চেষ্টা করেছি। ও, এইসব এতদিন সোহিনীর সাথে যা যা হচ্ছে সব তোমার করা? আর তুমি যাকে ভালোবাসা বলছো না, সেটা তোমার মনের কামনা। সত্যিকারের ভালোবাসা নিঃস্বার্থ হয়। আর তুমি স্নেহাকে শুধু মেরে ফেললে আমাকে পাওয়ার জন্য? ছি বৌদি, ছি! তুমি তো এতটা নিষ্ঠুর কি করে হলে? আর এত বড় ক্রাইম করে তুমি আমাদের বাড়িতেই রয়েছো এতদিন ধরে। আমরা এতদিন একটা ক্রিমিনালের সঙ্গে থাকলাম। তুমি যা করেছো তার শাস্তি তোমাকে পেতেই হবে। আইন তোমাকে শাস্তি দেবে। ছি বৌমা, ছি! আমার বড় ছেলেটা বাইরে চাকরি নিয়ে থাকে, আর তুমি এই সুযোগে এইসব কেচ্চা করে বেড়াচ্ছ। আচ্ছা বলো তো, এ কি ভালোবাসা? কারোর প্রাণ নিয়ে কি কারোর ভালোবাসা পাওয়া যায়? এ তো শুধুই অবসাদগ্রস্ত মনের কামনা। সত্যিকারের ভালোবাসা তো হয় নিঃস্বার্থ। দিদি যদি সত্যি অম্বরীশকে ভালোবাসতো, তাহলে অম্বরীশকে কি এত বড় মনে ক্ষত দিতে পারত তার ভালোবাসার মানুষকে তার কাছ থেকে কেড়ে নিয়ে? আজকের সমাজ সত্যিকারের ভালোবাসার মানেই জানে না। জানো তো সোহিনী, আমি যেমন চেয়েছিলাম তুমি আমার ঠিক তেমন বউটি হয়েছ। তোমাকে নিজের জীবনসঙ্গী করে পেয়ে আমি পরিপূর্ণ হয়েছি। এরপর সোহিনী এবং অম্বরীশের জীবন খুব সুন্দরই কাটতে থাকে। তবে এখনকার সমাজ ভালোবাসার অর্থ জানেই না। তারা ভাবে একজনের প্রতি আরেকজনের মোহই আসল ভালোবাসা। আর এই মোহের বশে রোজ হয়তো এইরকম ভয়ঙ্কর ক্রাইম ঘটে চলেছে আমাদের আশেপাশে।